আজকে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। ইলেকট্রন বিন্যাস আসলে পরমাণুতে বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহের যে সজ্জা বা ইলেকট্রন সমূহকে যে সাজানো নিয়ম, সেই সাজানো নিয়মকে আমরা ইলেকট্রন বিন্যাস বলে থাকি। এই ইলেকট্রন বিন্যাস কিভাবে নির্ণয় করতে হয় সেটা বোঝার জন্য আমরা অদ্ভুত টাইপের একটা বিল্ডিং আঁকবো। আমি অদ্ভুত টাইপের একটা বিল্ডিং আঁকলাম। কেন অদ্ভুত টাইপের? কারণ বিল্ডিং গুলো সাধারণত নিচ থেকে উপরের দিকে হয়। আমি উপর থেকে নিচের দিকে একটা বিল্ডিং এর শেপ দিলাম। আমি দিলাম বিল্ডিংটা, এটা হচ্ছে নিচতলা 1 নাম্বার তলা, এটা হচ্ছে 2 নাম্বার তলা, এটা হচ্ছে 3 নাম্বার তলা, আর এটা হচ্ছে 4 নাম্বার তলা, মানে 4টি তলা বিশিষ্ট আমি একটি বিল্ডিং আঁকলাম। আচ্ছা, এই বিল্ডিং এর ভিতরে আমরা ধরে নিলাম নিচতলায় একটা রুমই আছে, একটা রুমের নাম এস। 2 তলায় 2টা রুমই আছে, একটা রুমের নাম এস, একটার নাম পি। 3 তলায় 3টা রুমই আছে, একটার নাম এস, একটার নাম পি, একটার নাম বি। 4 তলায় 4টা রুমই আছে, একটা নাম এস, একটার নাম পি, একটার নাম ডি। তাহলে আগে ডি দিলাম বা আগে এস দিলাম, কোনো সমস্যা নাই, ডি এফ দিলাম। আচ্ছা, এবার এখানে কি লিখবো? এস নাম্বার রুমে যে ধারণ ক্ষমতা, অর্থাৎ এস নাম্বার রুমে সর্বোচ্চ কয়জন থাকতে পারে? তাহলে এস নাম্বার যে রুমটা আছে এখানে সর্বোচ্চ, আমি ধারণ ক্ষমতাটা একটু লিখি, এটা ধারণ ক্ষমতা। এস নাম্বার রুমের ধারণ ক্ষমতা 2 জন, মানে এখানে রুমের সর্বোচ্চ 2 জন থাকতে পারে। বি নাম্বার রুমের সর্বোচ্চ 6 জন, ডি নাম্বার রুমের সর্বোচ্চ 10 জন, এফ নাম্বার যে রুমটা আছে সর্বোচ্চ 14 জন থাকতে পারবে, মানে এর বেশি আর থাকতে পারবে না। এখন আমি যদি একজন লোককে একটা চাবি দিয়ে পাঠাই দিই যে 4তলা বিল্ডিং এর যে কোনো একটা রুমে তুমি থাকতে পারো, তাহলে সে কি করবে? এখানে অনেক ধরনের কথা হতে পারে। সে যদি খুব টায়ার্ড থাকে সে কি করবে? নিচতলা 1 নাম্বার যে রুম আছে সেই রুমে হয়তো বা যায় শুয়ে পড়বে। কিংবা সে যদি খুব টায়ার্ড না থাকে সে কি করবে? নিচতলায় না থেকে আমরা চাইলে একটু দোতলায় যাই, 2 তলায় যাই, এস নাম্বার রুমেও থাকতে পারে, পি নাম্বার রুমেও থাকতে পারে। কিংবা তার 2 তলাও ভালো লাগলো না, 3 তলায় যেতে পারে, যে কোনো একটা রুমে থাকতে পারে, 4 তলাও যেতে পারে, যে কোনো একটা রুমে থাকতে পারে। এবার আমরা বুঝবো কিভাবে সে কোন তলায় কয় নাম্বার রুমে যাবে, বা একটা নাম্বার তলায় যাবে না, 4 নাম্বার তলায় যাবে না, 3 নাম্বার তলায় যাবে, সেটা বোঝার জন্য আমি ধরে নিলাম 1 নাম্বার তলাটা যেহেতু খুব সহজ, সে 1 নাম্বার তলায় গেল। তাহলে 1 নাম্বার তলায় যদি যাই, 1 নাম্বার তলায় কয়টা রুম আছে? একটা রুম, একটা রুমের নাম কি এস। তাহলে কয়জনকে পাঠাইছি আমি? একজনকে। তাহলে একজনের ধারণ ক্ষমতা বসাই দিলাম, তাহলে 1s1। এই 1s1 আসলে কার ইলেকট্রন বিন্যাস? এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এবার 1 নাম্বার তলায় আমি যদি 2 জনকে দেই যে যাও বিল্ডিং এর কোন একটা রুমে থাকো, তাহলে আমি ধরে নিলাম 2 জন, তাহলে 2 জন কি এক রুমেই থাকবে 1s2, কারণ আমরা জানি এসে ধারণ ক্ষমতা কয়টা? 2টা। তাহলে 2 নাম্বার, এটাকে আসলে কার ইলেকট্রন বিন্যাস হয়? হিলিয়াম। এবার যদি আমি 3 জনকে পাঠাই তাহলে কি হবে? প্রথম 2 জন 1s, মানে একতলায় 2 নাম্বার রুমে যায় থেকে গেল। এবার দ্বিতীয় জন কোথায় যাবে? 2s এও যেতে পারে, 2p তেও যেতে পারে। এবার আমরা বুঝবো কিভাবে যে দ্বিতীয় জন 2s এ গেছে না 2p তে গেছে? তাহলে এইটা বোঝার জন্য আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি? আউফ বাউফ নীতি। কারণ সাধারণ অবস্থায় আমরা বুঝতে পারবো না যে অপরজন সে এস নাম্বার রুমে যাবে না পি নাম্বার রুমে যাবে। এটা বোঝার জন্য যে নীতিটা আছে, নীতিটার নাম কি? আউফ বাউফ নীতি। আউফ বাউফ নীতি। আউফ বাউফ আসলে জার্মান একজন বিজ্ঞানী। আউফ বাউফ শব্দের অর্থ কি? বিল্ডিং আপ। বিল্ডিং আপ, এটা একটা জার্মান শব্দ। বিল্ডিং এ যেমন আমরা নিচ থেকে উপর দিকে উঠি, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা কি করি? নিচ থেকে উপরের দিকে উঠি। এর জন্যই হচ্ছে আমি যখন একজনকে চাবি দিছি সে হচ্ছে 4 নাম্বার তলায় না যায়, সে নিচতলায় 1 নাম্বার তলায় গেছে, ঠিক আছে? এই জন্য আমি প্রথমে একজনকে চাবি দিয়ে আমি 4s1 লিখতে পারি না। সো আউট অফ নীতি অনুসারে একজনকে যদি পাঠাই সে প্রথমে নিচতলায় 1 নাম্বার রুমে যাবে, তারপর এটা থেকে যদি পূরণ হয় তারপর আস্তে আস্তে ধীরে ধীরে 1 নাম্বারের পর 2 নাম্বার, 2 নাম্বারের পর 3 নাম্বার, এরকম সিরিয়াল অনুযায়ী একটার পরে একটা উপরের দিকে সে প্রবেশ করবে। তো এই জন্য আমি বলি আউট অফ নীতি আসলে কি? আউট অফ নীতি আমাদের বলতেছে যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে এবং পরে ক্রমান্বয়ে, মানে ক্রম অনুসারে নিম্ন থেকে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এভাবে নিম্ন থেকে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করার যে নিয়ম, সেই নিয়মকে জার্মান ভাষায় কি বলে? আউট অফ নীতি বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কোশ্চেনটা আসে যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা নিম্ন শক্তি স্তর আর কোনটা উচ্চ শক্তি স্তর? ওকে, তাহলে আউট অফ নীতিতে ঠিক আমরা কি পাইলাম? ইলেকট্রন প্রথমে কোথায় প্রবেশ করবে? নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, নিম্ন শক্তির অরবিটালে, এবং তারপর কি করবে? ক্রম অনুসারে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে, অরবিটালে প্রবেশ করবে। এবার কিভাবে বুঝবো যে কোনটা নিম্ন শক্তি এবং কোনটা উচ্চ শক্তি? এটা বোঝার জন্য আমাদের একটা নিয়ম আছে।
বা নিম্ন শক্তি এবং উচ্চ শক্তি বোঝার জন্য একটা নিয়ম আছে। নিয়মটা কি? বা উচ্চ শক্তি এবং নিম্ন শক্তি আসলে ডিপেন্ড করে কার উপরে? n প্লাস l এর মানের উপরে। আর n প্লাস l এর মানের উপরে এটা কিভাবে ডিপেন্ড করে? n প্লাস l এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং সেখানে শক্তিটাও কি নিম্ন। n প্লাস l এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন কি করবে? আগে প্রবেশ করবে। আচ্ছা, কারণ কি? n প্লাস l এর মান কম মানে কি? তার শক্তি কম। এবার কোশ্চেনটা আসে যে যদি কখনো n প্লাস l এর মান সমান হয় তাহলে কি হবে? n প্লাস l এর মান যদি কখনো সমান হয়, যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমরা যদি এইটার সিকোয়েন্স মানতে চাই বা এইটা অনুসারে কোনটার শক্তি বেশি কোনটার শক্তি কম এটা যদি বের করতে চাই তাহলে আমরা কি করব? এটার সাহায্য নিব। সো এটা যদি ঢুকাই, সে ফার্স্টে হচ্ছে 1s ও যেতে পারে, তারপরে কি 2p হইতে পারে, 2s ও হইতে পারে, তৃতীয় তলায় যদি যায় তৃতীয় তলায় অথবা চতুর্থ তলায় যেতে পারে, 4s হইতে পারে, 4p হইতে পারে, তারপরে হচ্ছে 4d হইতে পারে, 4f হইতে পারে, আবার এমন হইতে পারে যে তৃতীয় তলাও যেতে পারে, তাহলে 3s হইতে পারে, 3p হইতে পারে, 3d হইতে পারে। এবার কোনটা আগে ইলেকট্রন বিন্যাস করব বা কোনটা আগে যাবে সেটা বের করব কিসের উপর ভিত্তি করে? n প্লাস l এর মানের উপর ভিত্তি করে। আর এটার জন্য আমরা আগে কি করব? একবার n প্লাস l এর মান বের করব, এটার জন্য একবার n প্লাস l এর মান বের করব, এটার জন্য একবার n প্লাস l এর মান, এটার জন্য একবার n প্লাস l এর মান। আমরা দেখব যে কোনটা শক্তি কম এবং কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করতেছে। n প্লাস l, এটার ক্ষেত্রেও n প্লাস l, এখানে এক জায়গায় না, এটার জন্য আমি উপরে দিয়ে দিলাম n প্লাস l করব, এটার জন্য এখানে দিলাম n প্লাস l। ওকে, আচ্ছা, এগুলো তো আমি তার ধারণ ক্ষমতা লিখছি, তাই না? এবার ধারণ ক্ষমতা এক জিনিস, মানে সে সর্বোচ্চ এতগুলা ওই শক্তি স্তরে থাকতে পারে, কিন্তু তার মান আলাদা জিনিস। মানে এটা হচ্ছে এত মানের বাট কাজ করতে পারে এতটুকু, জিনিসটা হচ্ছে এটা। সো এই যে এসপি ডিএফ এগুলোর ধারণ ক্ষমতা এত, বাট আমি যদি এসপি ডিএফ এগুলোর মান চিন্তা করতে যাই, এগুলোর মান আসলে কত হবে? এস এর মান 0, পির মান 1, ডির মান 2 এবং এফ এর মান হচ্ছে 3। এসপি ডিএফ এগুলোর মান কি মুখস্থ, সেটা কখন? এই যে এটার ক্ষেত্রে। আচ্ছা, এখানে যে আমি n প্লাস l এর মান লিখছি, n মানে কি? প্রধান শক্তি স্তর, আর l মানে কি? সহকারী শক্তি স্তর। তাহলে এই যে l কে আমরা আসলে কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। একটা কি s, একটা কি p, একটা কি d, একটা কি f। সো এখানে যদি আমি হিসাব করি, s এর মান 0, p এর মান 1, আর d এর মান 2, আর f এর মান কত? 3। ওকে, তাহলে এবার যদি মান বসাই, এই যে 1s এর ক্ষেত্রে n এর মান কত? এই যে 1, l এর মান কত বসাইতে হবে? l বলতে কি আমি ধরে নিছি হচ্ছে l এর কয় ভাগে ভাগ করা যায়? এসপিডিএফ, l এর এখানে কার মান আছে? s, s এর মান কত? 0, আমি 1 এর সাথে 0 যোগ করব, তাহলে মান কত আসে? 1। এবার যদি আমি এটার মান বের করতে যাই, তাহলে এটার মান কত? 2। p আছে, তাহলে p এর মান কত? এখানে 1, তাহলে 1 বসাইলাম, তাহলে এটার মান কত আসে? 3। এবার এটার মান যদি আমরা সেম ভাবে বের করতে যাই, 2, l বলতে কি? s এর মান কত? 0, তো 0 যদি বসাই তাহলে এটার মান কত? 2। এবার এটার মান যদি বসাই 4, l বলতে কি? s এর মান কত? 0, ওই যে এখানে দেওয়া আছে, তার মান কত? 4। p এর মান বসাবো, n এর মান কত? 4, 3 বলতে কি? p এর মান কত? 1, 1 বসাইলাম, মান কত? 5। ওকে, এবার হচ্ছে 4d, 4 বসাইলাম, l এর মান কত? l এর মান হচ্ছে, d বলতে কি? 2, সো এখানে 2 বসাই দিলাম, মান কত আসে? 5। এবার যদি আমি এটা মান বের করতে চাই, এটা কত? 4f, তাহলে এটা মান কত? 4, f বলতে f এর মান কত? 3, তাহলে যদি বসাই 4, 5, 6, 7, 7 আসে। আচ্ছা, এবার যদি এটার মান বসাইতে চাই, তাহলে এটার ক্ষেত্রে এটার মান কত আছে? 3। ওকে, 3 বসাইলাম, s বলতে s এর মান কত? 0, তার মানে এটার মান কত আসে? 3। ওকে, এবার আমি যদি p এর মান সেম ভাবে বের করতে যাই, তাহলে 3 জন্য 3 লিখলাম, n এর মান, আর l এর মান কত? p, p বলতে কত? 1, তার মানে আমাদের ফাইনালি মান কত আসে? 4। ওকে, এবার এটা মান যদি বসাইতে চাই 3 জন্য 3 লিখলাম, আর l বলতে কি? d, এর মান কত? 2, তার মানে আমাদের ফাইনালি মান কত আসে? 5। ওকে, এবার এখানে আমরা কি করলাম? আউটবাফ নীতিটা কি ছিল আমাদের? n প্লাস l এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং সেটা শক্তিও কম। আর যদি কখনো n প্লাস l এর মান সমান হয়, যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এবার আমরা দেখি n প্লাস l এর মান আসলে কোথায় সবচেয়ে কম।
আমরা যদি নোটিস করি যে এইখানে n প্লাস ইলেভেন সবচেয়ে কম, তাহলে n প্লাস ইলেভেন যেহেতু সবচেয়ে কম, তাহলে এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে সবচেয়ে কম শক্তি কোনটা? 1s এর। তার মানে সিকোয়েন্স আসলে কিরকম হবে আমি উপরে দিলাম 1s, সিকোয়েন্সে আগে 1s লিখে দিলাম। ওকে, এটা শেষ। তারপর মান কোথায় সবচেয়ে কম? এই যে 2, তার মানে 2 এর মান সবচেয়ে কম, তাহলে আমি আগে কি সিকোয়েন্স দেব? 2s। সো এটাও শেষ। তারপর মান কোনটা সবচেয়ে কম? এখানে মান আছে 3, এখানেও মান আছে কত? 3। ওকে, তাহলে যদি দুইটা সমান হয়, এখন তো 3 আর 3 দুইটা সমান, তাহলে যেহেতু সমান, তাহলে যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন আগে যাবে। তাহলে এইটার ক্ষেত্রে কোথায় n এর মান কম? এখানে n এর মান 3, আর এটার ক্ষেত্রে n এর মান কত? 2, তার মানে এখানে ইলেকট্রন আগে যাবে। এই জন্য হচ্ছে 2s এর পরে কোথায় যাবে? ইলেকট্রন 2p তে যাবে। ওকে, তাহলে এটাও শেষ। তারপরে কোথায় যাবে? 2p, তারপর যেহেতু মান 3s এর 3 আসে, তাহলে কোথায় যাবে? 3s এ যাবে। তাহলে 1s 2s 2p 3s। আচ্ছা, তারপর মান কোথায় কম? এটা মান 4, আর কোথায় 4 আছে? হ্যাঁ, এটা মানও 4। তাহলে 4s এর মানও 4, তারপর কত? 3p এর মানও 4। বাট এটার ভিতরে সবচেয়ে n এর মান আমি কি বলছি যে দুইটা শক্তি সমান হলে যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন আগে যাবে। তাহলে দুইটার ভিতরে n এর মান কোথায় কম? নিশ্চয়ই হচ্ছে 3p এর ক্ষেত্রে n এর মান কম, আর এটার ক্ষেত্রে n এর মান কোথায় জানো? এই যে এটার ক্ষেত্রে n এর মান কত? 4। তাহলে এখানে আগে ইলেকট্রন যাবে, এখানে যাবে মানে কত? 3p তে। তাহলে 3p দিয়ে দিলাম। তাহলে তারপর কোথায় যাবে? এই যে 4s এ, কারণ এরপর মান এটা আসে। আচ্ছা, তারপর কোথায় যাবে ইলেকট্রন? এটাও শেষ আমাদের, এটাও করা শেষ। তারপর কোথায় যাবে? 5। আচ্ছা, 5 যদি চিন্তা করতে চাই, তাহলে এই যে এখানে 4 এর মান কত? 1। আচ্ছা, এটার মানও 5 আসতেছে। 4 ডির কথা যদি চিন্তা করি, এটা 5 তো আসে না, এটা 6 আসে। ওকে, এখানেও 5, আর কোথায় 5 আছে? এখানেও 5। তাহলে কোথায় ইলেকট্রন যাবে? যেখানে n এর মান কম। এখানে n এর মান কত? 4, আর এখানে n এর মান কত? 3। তার মানে এখানে ইলেকট্রন আগে যাবে, তাহলে এটা মানে কত? 3d। এই জন্য ইলেকট্রন আগে এটা এখন কোথায় যাবে? 3d তে যাবে। ঠিক আছে, এই জন্য কোশ্চেনটা করা হয় যে আমাদের ধারণা হচ্ছে 3p এর পরে 3d তে ইলেকট্রন না যায় 4s এ যায় কেন? এটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে যে ইলেকট্রন বিন্যাসের সময় কত 3s এর পর, সরি 3p এর পর 3d তে ইলেকট্রন না যায় 4s এ যায় কেন? এটা মেইন রিজন কি? কারণ হচ্ছে 4s এর চাইতে 3d চাইতে 4s এর শক্তি কম, সেই জন্য আগে 3d এর আগে 4s ইলেকট্রন প্রবেশ করে। ওকে, লিখে ফেললাম। এবার 3d এর পর শক্তি কোথায় কম? নিশ্চয়ই কোথায় আমি কোথায় করলাম? ওই যে 5 এর পরে কোথায় আসছে? 4। তার মানে 3d এর পরে কি লিখবো আমরা? এটা একটু পরিষ্কার করে দিই। 3d এর পরে কোথায় লিখবো? 4p। তাহলে 4p, তারপরে কোথায় কত ইলেকট্রন কম কোনটা? এটাতে আছে 6, আর কোথায়? ওকে, তাহলে 4 পরে কোথায় যাব? 3d 4s 3d 4p, তারপরে আমরা তাহলে কোথায় যাব? 4d তে যাব। 4d এর মান কত? 6। ওকে, তাহলে 4d তে গেলাম 6, তারপরে কোথায় কোনটা মান আছে? এই যে মানটা, এই মানটা কত? 4s। তাহলে এই যে এইভাবে 4s এ যাব। আচ্ছা, আমি অত না করলাম, আমরা এই পর্যন্ত করলাম। সাধারণত আমাদের পরীক্ষায় এই পর্যন্তই আসে। ঠিক আছে, সো এইভাবে আমরা চাইলে খুব সহজেই আউট অফ নীতির সাহায্যে ইলেকট্রন বিন্যাস করতে পারি, এবং যে জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো আমরা এড়িয়ে চলতে পারি। সো আজকে ছিল ইলেকট্রন বিন্যাসের প্রথম পর্ব। আমরা ধাপ অনুসারে ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম নিয়মগুলো আছে পরবর্তী ক্লাসগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা সবার অনেক ভালো লেগেছে। যদি কেউ কোথাও বুঝতে না পারো কিংবা অন্য কোনো টপিক্সের ক্লাসটাও, তাহলে কমেন্টের মাধ্যমে জানাও। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।